আসসালামু আলাইকুম। আই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের কাছে আমি আজকে হাজির হয়েছি যুক্তিবিদ্যার এমসিকিউ সলভ ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা একটু কে কোথা থেকে ক্লাস করতেছো এটা কমেন্ট করবা। এর সাথে তোমরা চাইলে ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিতে পারো তোমাদের বন্ধুবান্ধবদের এখানে। আর আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু জানাবা। ওকে, তোমাদের কমেন্ট দেখতেছি না। দ্রুত জয়েন করে ফেলি আমরা। আচ্ছা, তোমাদের কাছ থেকে আমি একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, একটু জয়েন হোক সবাই। আমরা আজকে মূলত যুক্তিবিদ্যা প্রথম পত্রে যে থার্ড চ্যাপ্টারটা আছে যুক্তির উপাদান, যেটা যুক্তিবিদ্যার একদম বেসিক চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপরে এমসিকিউ সলভ করব। আশা করি আজকের এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করার পরে তোমাদের আর তৃতীয় অধ্যায় নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, তোমরা জাস্ট একটু দ্রুত জয়েন করে ফেলো। আচ্ছা, মেহেদি বলছে ক্লিয়ার। ইতি ওয়ালাইকুম আসসালাম। রাবি, তোমরা একটু দ্রুত সবাইকে জানাই দাও। ওকে, দ্রুত একটু জয়েন করে ফেলো। আচ্ছা তাইজুল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, ক্লিয়ার বলছে। ওকে, তাহলে কি আমরা ক্লাস শুরু করব? আচ্ছা, নাফিসা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে কি করবা ক্লাসে? দেখো, আমি এখন তো লাস্ট সময়, এখন তো তোমার পুরাই বলতে গেলে কি রিভিশন করার সময়। তো তোমরা আমার সাথে একটু কোঅপারেট করবা। আমি যে হচ্ছে এমসিকিউ গুলো আমি মূলত পুরো অধ্যায় অ্যানালাইসিস করে সেখান থেকে যে টপ এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার সাথে জাস্ট এমসিকিউ গুলো অ্যান্সার করবা। হ্যাঁ আব্দুর রহিম, সিকিউ সলভ ক্লাস দিব। আগে এমসিকিউ গুলো পড়াইনি, এরপরে সিকিউ পড়াবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওয়েবসাইটে ক্লাস দেওয়া আছে। ওকে, তাহলে চলো। আচ্ছা, এই যে দেখো, আজকের আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যুক্তির উপাদান, যেটা হচ্ছে ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার। তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধু বান্ধবদের একটু জানায় দাও। ওকে, চন্দ্রিকা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি রেগুলার ক্লাস করো। ওকে, প্রথম প্রশ্নটা একটু দেখো তো। বলছে যে টার্ম শব্দটি কোন ভাষা হতে উদ্ভূত? আমরা তো বললাম আমরা আজকে সবকিছু সলভ করব। সবকিছু আজকে আমরা থার্ড চ্যাপ্টারে যা আছে সব সলভ করব, যেগুলো ইম্পর্টেন্ট আমি হচ্ছে বলেই দিব, আমরা হচ্ছে ওগুলো সলভ করব। তো দেখো এখানে যে টার্ম শব্দটি কোন ভাষা হতে উদ্ভূত, মেহেদি উত্তর করছে বি, রহিম উত্তর করছে 2, বাকিরা একটু উত্তর করবা। আচ্ছা, তাইজুল বলছে ল্যাটিন। এটা কিন্তু একদম বুঝছো বেসিক চ্যাপ্টার, একদম হচ্ছে বেসিক চ্যাপ্টার এটা। আচ্ছা, মৌমিতা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইতি বলছে বি। আচ্ছা, এটা তাহলে দেখো যে টার্ম যে শব্দটা আছে, এই টার্ম শব্দটা হচ্ছে কোন ভাষা হচ্ছে উদ্ভূত জানো? ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত। যে কোন ল্যাটিন শব্দ থেকে আসে, ওই ল্যাটিন শব্দটার নাম কি জানো? টার্মিনাস। কি? টার্মিনাস। আর এই যে টার্ম আছে, টার্মের বাংলা কি জানো? টার্মের বাংলা হচ্ছে পদ। অর্থাৎ এই যে একটা যে যুক্তি যে আমরা বলি, এই যুক্তিটা আসলে কি, মানে কোনগুলো উপাদান দিয়ে গঠিত, এইটা কোনগুলো উপাদান দিয়ে গঠিত এটা নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে শব্দ।
সিয়ামকে ডাক, শান্ত, সিয়াম সিয়াম শান্ত, সিয়ামকে শান্ত, সিয়ামকে ডাক দাও। আচ্ছা একটু দাঁড়াও জাস্ট। হ্যাঁ দেখা যাচ্ছে না, এই যে দেখো, আশা করি এখন ঠিক হয়ে গেছে, আশা করি এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ আশা করি এখন ঠিক হয়েছে। তার মানে টার্ম শব্দটা হচ্ছে কি আমার ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে উদ্ভূত। কি টার্মিনাস থেকে উদ্ভূত। আশা করি একটা এমসিকিউ আমাদের হয়ে গেছে, এটা হইছে, আশা করি এটা ক্লিয়ার। এরপরে ঠিক হয়ে গেছে। আবার দেখো তোমাদের সুবিধার জন্য কি করছি দেখো, আগে আমরা সলভ করবো। তোমাদের এখানে কথায় তোমাদের কিন্তু যারা যারা ক্লাস করবে এদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। পিডিএফটা দেওয়ার ফলে কি সুবিধা হবে দেখো, এখানে হচ্ছে কি এই যে প্রশ্নটা প্রথমে হচ্ছে কি নিজে নিজে আগে সলভ করার চেষ্টা করবা। এরপর কি করবা, ধরো বাই চান্স তোমার মনে পড়তেছে না, তখন তুমি কি করবা, তখন তুমি এই যে দেখো উত্তরটা এখানে দেওয়া আছে। এটা তোমাদের সুবিধার কথা ভেবে, হয়তো আমার সময় লাগছে বেশি, বাট তোমাদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু দেখো এখানে পরে আবার উত্তর দিয়ে দিছি। ওকে আশা করি এক নম্বরটা গেছে। এইবার এই যে বললাম যে টার্ম, যে ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, এই টার্মিনাস শব্দের অর্থটা আসলে কি, এই টার্মিনাস শব্দের অর্থটা আসলে কি, এটা একটু উত্তর করি তো আমরা। তোমাদের বললাম তোমাদের আমি সিকিউ সলভ করাবো, একটু ধৈর্য ধরো, আগে এমসিকিউ গুলো পড়াইতে দাও। এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, অধ্যায়ের এমসিকিউ গুলোকে আমরা পড়াই। যুক্তিবিদ্যাতে এমনি প্লাস নিশ্চিত হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটা একটু উত্তর করো। আচ্ছা মেহেদি বলছে 2 এর বি। হ্যাঁ মেহেদি হচ্ছে বোঝাই যাচ্ছে যে ও ভালো পড়ালেখা করছে এবং কি ও যুক্তিবিদ্যা বিষয়টা ভালো বুঝছে, উত্তর করে। আচ্ছা ইতি বলছে 2 এর ডি, আমি কিন্তু টার্মিনাস বলছি। মৌমিতা বলছে প্রান্ত। আব্দুর রহিম বলছে বি। বাকিদের কমেন্ট দেখি না কেন, বাকিরাও একটু কমেন্ট করো। ওকে তাহলে এই যে টার্মিনাস আছে, এই টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে মূলত প্রান্ত, সীমা বা শেষ। এখন দেখো, এখন এই যে টার্মিনাস শব্দের অর্থ কি, প্রান্ত, শেষ বা সীমা। আমরা কি করি, আমরা গতানুগতিক ধারায় এটা কি করি, মুখস্থ করি যে টার্মিনাস শব্দের হচ্ছে প্রান্ত, শেষ বা সীমান্ত, প্রান্ত, শেষ বা সীমান্ত এইভাবে। বাট দেখো প্রত্যেকটা জিনিসের এর যে আসলে যে অর্থ, যে আসলে এটা কেন বলছে আসলে আমরা এটা বুঝতে পারি না। আমরা যদি এই জিনিসটা বুঝি, মানে কনসেপ্টটা যদি আসলে বুঝি, তাহলে আমাদের এটা আসলে মুখস্থ করার কিছু নাই, এখানে পুরোটা এটা বুঝার বিষয়। কেন বুঝার বিষয় দেখো, কেন আসলে আমার এই যে টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত, শেষ বা সীমা বলছে। আমরা জানি এই যে যুক্তিবাক্য বললাম, যদি আমি যদি বলি রহিম হয় মানুষ, এটা কি, এটা একটা যুক্তিবাক্য না? এই যুক্তিবাক্যের কি, এই যুক্তিবাক্যের এই যে এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে আমার বিধেয় পদ, আর এটাকে বলা হয় সংযোজক। এখন টার্মিনাস শব্দ, এই যে আমি যে পদের, টার্ম মানে কি পদ, এই পদ হচ্ছে কত প্রকার জানো, পদ হচ্ছে তোমার দুইটা। একটা যুক্তি মানে যুক্তিবাক্যে যদি তুমি বলো যুক্তিবিদ্যার পদ আসলে কয়টা, পদ হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে বিধেয় পদ। দেখো এই যে রহিম আছেন, এটা হচ্ছে আমার উদ্দেশ্য পদ, মানুষ হচ্ছে আমার কি বিধেয় পদ। এখন এই যে দেখো বলছে প্রান্ত, সীমা বা শেষ, এই যে দেখো এই যে দুইটা যে পদ আছে উদ্দেশ্য বিধেয়, এই দুইটাই কি প্রান্ত, শেষ বা সীমায় অবস্থান করতেছে না, করতেছে তো নাকি? এই কারণে টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, সীমা বা শেষ। এখন তোমরা আমাকে বলো ভাইয়া এই যে প্রান্ত বা সীমা বা শেষ যে বললাম, এটা তো হচ্ছে মুখস্থের ব্যাপার না, তাই না? এটা কিন্তু দেখো আমরা কি করি, গতানুগতিক ধারায় এই জিনিসটা মুখস্থ করি, কিন্তু এটা তো আসলে মুখস্থ না। এটা তোমার কি, এটা তোমার একদমই দেখো প্র্যাকটিক্যালি আমি তোমার দেখালাম যে কেন আসলে প্রান্ত, সীমা বা শেষ বলতেছে। ওর যে অর্থটা এটা দিছে, অবশ্যই এটার পিছনে কোনো না কোনো একটা কারণ থাকবে। আমরা যুক্তিবিদ্যার স্টুডেন্টরা, আমরা তো জানি যে প্রত্যেকটা কি কাজের পিছনে একটা না একটা কারণ থাকে। মানে এই যে একটা যে ঘটনা ঘটতেছে, এই ঘটনাটা ঘটতেছে তার মানে অবশ্যই তার একটা কারণ আছে। তেমনই ভাবে এখানে যে টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত, সীমা বা শেষ বলছে, এটা তো আর এমনি এমনি বলেনি, অবশ্যই এটা কারণ আছে। কেন বলছে, কেন বলছে সেইটা আমি এখানে এক্সপ্লেন করছি। দেখো যে এই যে পদ যে আছে, যুক্তিবিদ্যা আসলে পদ বলতে উদ্দেশ্য আর বিধেয় পদকে বোঝানো হয়। এই যে এরা হচ্ছে কি প্রান্ত, শেষ বা সীমান্তে অবস্থান করে, এই কারণে টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, শেষ বা সীমান্ত। বুঝছো? আশা করি তোমরা এটা বুঝছো।
সবকিছুর ভিতরে বুঝছো লজিক আছে, আমরা লজিকের স্টুডেন্ট, আমরা যুক্তিবিদ্যার স্টুডেন্ট, আমরা আমরা অবশ্যই কোনো একটা কিছু যে হয়েছে ওটার পিছনে অবশ্যই কোনো না কোনো লজিক আছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে লজিক কি? লজিক মূলত জ্ঞান নিয়ে কাজ করে। তোমরা যে আমরা যে নতুন নতুন তথ্য রহস্য উন্মোচন করতে চাই, এগুলো কি? এগুলো তো হচ্ছে কি যুক্তিবিদ্যার নিয়েই তো কাজ করে এগুলা। এইবার একটি যুক্তিবাক্যের কয়টা অংশ থাকে এটা উত্তর করো। যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা। আচ্ছা, যুক্তিবিদ্যার সংজ্ঞা বলতে গেলে কি, আমি তো এটা অলরেডি পড়াই ফেলছি। দেখো, যুক্তিবিদ্যা ব্যাপারটা এমন হচ্ছে যে এক একজন এক এক রকম সংজ্ঞা দিছে। তো তার মধ্যে যুক্তিবিদ্যাকে মূলত যেটা বলা হয়, যেটা আমরা জানি যে যুক্তিবিদ্যা মূলত বিজ্ঞান আর কলা বলা হয়। কেন বলা হয়? কারণ কি, যুক্তিবিদ্যা, এই যে দেখো, যুক্তিবিদ্যা কার সাথে? চিন্তার সাথে রিলেটেড। আমরা যখন জ্ঞান অর্জন করতে যাব তখন কি এটা আমাদের চিন্তার সাথে রিলেটেড না? তো চিন্তা কি, চিন্তা যে করতে যাই আমরা, অবশ্যই এগুলোর কি নিয়ম কানুন আছে, নিয়মাবলী হচ্ছে কি মেনে। যুক্তিবিদ্যা আমরা কখন একটা যুক্তিকে বৈধ বলবো, কখন অবৈধ বলবো, অবশ্যই নিয়মের ব্যাপারটা এখানে চলে আসে। আর বিজ্ঞান কিসের উপরে? বিজ্ঞান তো নিয়মের উপরেই ডিপেন্ডেন্ট, তাই না? তো এই ক্ষেত্রে তোমার কি করে, এই ক্ষেত্রে যুক্তিবিদ্যাকে একটা বিজ্ঞান বলা হয়। আবার আরেকটা বলা হয় যুক্তিবিদ্যাকে কলা বলা হয়। কলা মানে কি, আমাদের বাস্তব ক্ষেত্রে ওটাকে আমরা প্রয়োগ করতে পারি কি পারি না। তো যুক্তিবিদ্যাকে তো অবশ্যই আমরা তো বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করি। তো এই জন্য হচ্ছে কি যুক্তিবিদ্যাকে হচ্ছে কি কলা বিজ্ঞান দুইটাই বলা হয়, এটা মূলত। আচ্ছা, রাব্বি, নুসরা, নাফিসা, রায়না, মৌমিতা, মেহেদি, ওরা বলছে বি। খ বলছে হ্যাঁ, একটা যুক্তিবিদ্যার কয়টা পার্ট থাকে আমার? একটা যুক্তিবিদ্যার হচ্ছে আমার 3টা পার্ট থাকে। কয়টা? 3টা পার্ট থাকে। ওকে, কি কি সেগুলো বলো তো? সেগুলো হচ্ছে কি, প্রথমে থাকে কি, প্রথমে থাকে হচ্ছে আমার উদ্দেশ্য। উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যের পরে কি থাকে? উদ্দেশ্যের পরে থাকে একটা সংযোজক। এরপরে থাকে কি একটা? এরপরে থাকে একটা হচ্ছে বিধেয়। কি থাকে? বিধেয় থাকে। উদ্দেশ্য, সংযোজক আর হচ্ছে কি বিধেয়। যেমন কি, যেমন রহিম হয় মরণশীল। তো কি এখানে আমার দেখো, এখানে হচ্ছে কি আমার, এখানে রহিম হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে কি সংযোজক, মরণশীল হচ্ছে বিধেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, বাংলা টাইপিং সমস্যা নাই, তোমরা বাংলিশেও লিখতে পারো, আমিও বাংলিশ বুঝি, আমরা বেশিরভাগই বাংলিশেই টাইপিং করি, তো বাংলিশে লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখো, এটা দেখো উত্তরও দেওয়া আছে। এরপরের প্রশ্নটা, এটা একটু উত্তর করো, এটা একটু উত্তর করো তো, একটু উত্তর করো এটা। মমিতা বলছে 3, বাকিরা? এগুলো সবগুলো বললামই তো, আমি এমন ভাবে এমসিকিউ গুলো সলভ করছি, তোমাদের 3rd চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট সবকিছু কভার করবে। এই এমসিকিউ গুলো যেগুলো একটু সলভ করব, সবকিছু কভার করবে। 3 প্রকার বলছে, মমিতা বলছে 4-এর এ। আচ্ছা, যুক্তিবিদ্যার পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে শব্দ হচ্ছে আমার কত প্রকার? শব্দ হচ্ছে, দেখো তোমরা এমনও হইতে পারে যে অনেকে এমন আছো, যেহেতু যুক্তিবিদ্যার সাবজেক্টটা তোমরা কঠিন মনে করো, তো তোমরা এমন অনেকে মনে করতে পারো যে আসলে এখন কি করব, আল্লাহ কিছু তো পড়িনি, কেমনে কি করবো। সমস্যা নাই, তো ক্লাসগুলো করো, এই ক্লাসগুলো করলে অনেকটাই কভার হয়ে যাবে, আশা করি। আশা করি অনেক কভার হয়ে যাবে। তো ক্লাস করতে লাগবে, যুক্তিবিদ্যা ক্লাস করতে লাগবে। এই যে দেখো, এই যে যখন সবাই এই যে রিপ্লাই দেয়, যে নুসরাত, তারপর হচ্ছে কি রায়না, পারভিন, মুবিনা, এ সবাই হচ্ছে কি হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে আমার পদযোগ্য শব্দ। কি? পদযোগ্য। অর্থাৎ কি? অর্থাৎ দেখো, এখানে কিন্তু একটা জিনিস বুঝার আছে। দেখো, পদযোগ্য শব্দ বলতে গেলে দেখো পদ কথাটা আছে, তো যুক্তিবাক্যে পদ আসলে কোনটা কোনটা? পদ হচ্ছে 2টা, একটা উদ্দেশ্য পদ, একটা হচ্ছে বিধেয় পদ। তো যেই মানে যেই শব্দগুলো আসলে দেখো পদযোগ্য শব্দ বলছে না, যেই শব্দগুলো যুক্তিবাক্যে কি হয়, উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হইতে পারে, সেগুলোকে আমি কি বলবো? পদযোগ্য শব্দ বলবো। আরেকটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। কি? সহপদযোগ্য। তো সহপদযোগ্য আসলে কোনটা? দেখো দেখো, ওকে কিন্তু পদযোগ্য বলছে, বাট কি সহ মানে কি, মানে সে হচ্ছে, দেখো এখানে যেহেতু পদযোগ্য, পদযোগ্য মানে কি, ওটা একটা স্বাধীন বাক্য হবে। যেমন কি ধরলাম, আমি ধরলাম এখানে একটা স্বাধীন বাক্য আম, এর সাথে কি বলছে, যে সহ কথাটা আছে, মানে কি একটা স্বাধীন বাক্যের সাহায্য নিবে। তো আমি এমন বললাম যে আমটি হয় মিষ্টি বললাম, তো
এই যে টি আছে না, এই যে টিটা খানাখানি, এই যে এখানে যে টি আছে, এই টিটাকে আমি কি বলবো, এই টিটাকে আমি বলবো হচ্ছে সহপদযোগ্য শব্দ। কারণ কি, কারণ সে অর্থপূর্ণ হওয়ার জন্য, অর্থাৎ একটা যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হওয়ার জন্য সে কি করছে, সে হচ্ছে একটা অর্থপূর্ণ শব্দের সাহায্য নিছে, এটাই সহপদযোগ্য বলে। আরেকটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ, আরেকটা কি আমার পদ নিরপেক্ষ শব্দ। কিরকম, পদ নিরপেক্ষ শব্দ। তো পদ নিরপেক্ষ শব্দ হচ্ছে কি, তার মানে কি নিরপেক্ষ মানে কি, সে হচ্ছে কি কোনো হচ্ছে পার্টিসিপেট করবে না, মানে সে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবে না, সে কি বিধেয় হিসেবে ব্যবহৃত হবে না। যেমন কি, যেমন এই যে আহা এটা আছে, তারপর হচ্ছে কি ছি ছি বলতে পারি আমরা, তারপর হচ্ছে কি মরি মরি বলতে পারি, হাই হাই বলতে পারি। মানে এটা ওয়ান কাইন্ড আমরা যে ওই যে কি পড়ি, যে ওই যে বলি না আমরা যে মরি মরি হাই হাই ছি ছি, যে কি এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো যেগুলো আছে, হুররে, তারপর ওই যে ওইটা, মানে ওয়ান কাইন্ড অফ অনেকটা এটা, এগুলো হচ্ছে এগুলো আসলে একটা যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এই জন্য এটাকে কি বলে, পদ নিরপেক্ষ শব্দ বলে। এগুলোই তো বেসিক ক্লাস শাহেদ, এগুলোই তো বেসিক ক্লাস। হ্যাঁ, তাহলে এটা বুঝছি। ওকে, এরপরের প্রশ্নটা দেখো, এই যে আহা ছি ছি কোন ধরনের শব্দ, এটা তো একটু আগে পড়াইলাম, এটা জাস্ট উত্তর করে ফেলো, প্র্যাকটিস করি আমরা প্র্যাকটিস করি, এটা কিন্তু পড়াইলাম, এখনই পড়াইলাম। হ্যাঁ, হ্যাঁ সবাই বলতেছো বি, যে হ্যাঁ এটা হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। কারণ কেন পদ নিরপেক্ষ শব্দ, কারণ এই যে আহা ছি ছি এই শব্দগুলো কি, এই শব্দগুলো হচ্ছে যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। এখন দেখো, এখন তোমাদের যে এই যে এমসিকিউ গুলো সলভ করাচ্ছি না, এখন এই যে এমসিকিউ গুলো সলভ করাচ্ছি, এগুলো কিন্তু আমি অনেক বললাম অ্যানালাইসিস করছি, যে তোমাদের মিলাইতে লাগছে আমার, এগুলো সবগুলোই দেখবা যে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, মানে বিভিন্ন বোর্ড পরীক্ষা তোমাদের এই প্রশ্নগুলো আসছে। তো ঘুরে ফিরে কমন আসলে এগুলো, এই যা পড়াচ্ছে এগুলো থেকে কমন আসবে, এর বাইরে থেকে আসার আসলে সুযোগ নাই। তো তোমাদের কি, তোমাদের আসলে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো আসলে তেমন একটা পড়ার দেখার দরকার নাই, কারণ এই ক্লাসটা করলেই তোমার জাস্ট তুমি যদি প্রিভিয়াস ইয়ার্স এর একটা বই নিয়ে বসতে পারো, বা গাইড নিয়ে বা টেস্ট পেপার নিয়ে বসতে পারো, দেখবা যে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই পাবা, তুমি সব পারবা। আর যখন কোনো কিছু একটা পারবা, তখন নিজের মধ্যে যে পরিমাণে আনন্দটা কাজ করে, যেটা আসলে বলার মতো না। এগুলোই তো বোর্ড বই পড়াচ্ছি। ওকে, তারপরে এই যে যুক্তিবিদ্যা আরেকটা মানে বেসিক জিনিসে চলে আসলাম, সেটা হচ্ছে এটা কি হবে দেখো, এটা কি হবে দেখো, কোন পদের সংখ্যা বা পরিমাণের দিক হলো ওই পদের পারভিন আক্তার বলছে ক, বাকিরা একটু কমেন্ট করো। ছয়ের হচ্ছে রায়না রুজিনা বলছে হচ্ছে ছয়ের এ। তোমরা একটু দেখো, তোমরা মেহেদি বলছে এ, তোমরা এই যে পার্টিসিপেট করবা, তোমরা লিখবা, যেমন এই যে দেখো, এই যে সবাই, এই যে রায়না বলো, পারভিন বলো বা মেহেদি বলো, সবাই কিন্তু লিখতেছো, লিখবা সবাই, কমেন্ট লিখবা। কারণ কি, কমেন্ট লিখলে তোমার কি হবে, তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে, তোমার এক্সট্রা করে পড়তে লাগবে না। মৌমিতা নুসরাত বলছে ক ক। আসলে আলটিমেটলি তুই যে রেকর্ড করার চিন্তা ভাবনা করো না, পরে আসলে হয় না। এইখানে তোমার দেখো প্র্যাকটিসই হয়ে যাচ্ছে, আমি বলতেছি, বা তোমার কোনো না বুঝলে প্রশ্ন করতে পারো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখো। ওকে, তাহলে কি কোন পদের সংখ্যা বা পরিমাণের দিক হচ্ছে ওই পদের হচ্ছে কি আমার ব্যক্তার্থ। এখন এই যে যুক্তিবিদ্যায় যে বলবো পদের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ব্যক্তার্থ আর জাত্যার্থ। এই দুইটা ছাড়া আসলে মানে যুক্তিবিদ্যা বলতে গেলে কি আসলে আমরা অসম্পূর্ণ আর কি, আসলে আমরা যুক্তিবিদ্যা পড়তে পারবো না, এই দুইটা তোমার লাগবেই। তো বলছে যে ব্যক্তার্থ জিনিসটা হচ্ছে কি কোনো একটা পদের হচ্ছে কি সংখ্যা বা পরিমাণ বোঝাবে। যেমন আমি যদি একটা পদ নিই, ধরো মানুষ একটা পদ নিলাম, এখন মানুষের আসলে ব্যক্তার্থটা কি হবে, তাহলে মানুষের কি সংখ্যা বা পরিমাণটা বুঝাবে। তো ব্যাপারটা কেমন দেখো, মানুষ বলতে কি, মানুষ বলতে তোমার অতীতকাল, তারপরে এই যে বলি বর্তমান কাল, আবার হচ্ছে কি আমার ভবিষ্যৎ কাল, এই যে তিনটা আছে না,
এই তিন কালের সমন্বয়ে তো মানুষগুলোকেই বুঝাবে, তাই না? এই তিনটা কালে, এই ছাড়া কি আর কোনো কালে মানুষ থাকতে পারে? অতীতকালে মানুষ ছিল, বর্তমান কালে আছে, বর্তমানে আর ভবিষ্যতে থাকবে, এই সবগুলো মিলেই তো মানুষ। তো এই সবগুলো মিলে কি, এই সবগুলো মিলে মানুষ, মানে সবগুলো মিলেই সমষ্টিটাকে হচ্ছে কি বলবো, ব্যক্তর্থ বলবো। তাহলে এখন ব্যক্তর্থ নির্ণয়ের একটা ট্রিক্স হচ্ছে, যেই পদের ব্যক্তর্থ নির্ণয় করতে বলবে তার আগে একটা সব বা সকলকে যুক্ত করে দিবা। সব বা সকল কি একটা সংখ্যা বা পরিমাণকে বোঝায় না? ধরলাম মানুষের সংখ্যা কত, ধরলাম মানুষের সংখ্যা 100, ধরলাম মানে বোঝানোর জন্য। তো এই 100 বলতে কি সব বা সকলকেই বুঝাচ্ছে, এইটাই যে সব বা সকল মানুষ কি হবে, সব বা সকল হচ্ছে কি হবে, আমার মানুষ হবে। এটাই হচ্ছে মানুষের ব্যক্তর্থ। হ্যাঁ ট্রিক্স, অত কিছু নাই, যে মানুষের ব্যক্তর্থ কি সব বা সকল মানুষ, কি হবে, সব বা সকল মানুষ। ওকে, এরপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোন পদের সাধারণ ও অনিবার্য গুণ বা গুণ সমষ্টি হলো ওই পদের কি হবে। কোন পদের হচ্ছে কি সাধারণ ও অনিবার্য গুণ বা গুণ সমষ্টি হচ্ছে ওই পদের, এটা কি উত্তর হবে, উত্তর করো। বললাম তো সবকিছু কভার করে ফেলবে। এই যে শাহেদ, তুমি এত কমেন্ট না করে ভাইয়া প্লিজ ক্লাসটা করো, ক্লাসটা করো। মৌমিতা বলছে বি, পারভিন, তারপর হচ্ছে রায়না, মুবিনা বলছে বি, যে যাত্রার্থ। তাহলে যাত্রার্থ হচ্ছে কি কোনো একটা পদের সাধারণ বা অনিবার্য গুণ বা গুণ সমষ্টি। ব্যাপারটা হচ্ছে কেমন, যে যাত্রার্থটা হচ্ছে কি, এই যে আমাদেরকে কি বলা হয়, মানুষ। তো আমাদের আসলে নামকরণটা মানুষ করলে কেন, অবশ্যই আমাদের মধ্যে এমন কোনো গুণ আছে যে গুণটার কারণে আমাদেরকে মানুষ বলা হয়, তো এইটাকে জাত্যার্থ বলে। যেমন মানুষের মধ্যে কি আছে বলো তো, যেই গুণগুলো আসলে থাকতেই লাগবে, মানে সবার মধ্যে সমভাবে, মানে সর্বজনীন। ধরো মানুষ বলতে বলতে গেলে কি, ধরো আমিও তো একজন মানুষ, তুমিও একজন মানুষ, তো তোমার একটা গুণ আছে, আমার একটা গুণ আছে, মানে আলাদা আলাদা হইতে হবে না, যেটা তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে, এমনটাকে বলা হয় কি সাধারণ বা অনিবার্য গুণ, যেটা সবার মধ্যে, মৌলিক গুণ, অপরিহার্য গুণ, যেটা সবার মধ্যে থাকতে লাগবে। তো দেখো মানুষ যে আছে, এই মানুষের মধ্যে কোন কোন অপরিহার্য গুণগুলো আছে বলতো, অবশ্যই মানুষের কি আছে, জীববৃত্তি আছে। জীববৃত্তি মানে কি, জীববৃত্তি মানে এই যে আমাদের দেখো, আমরা কি, আমাদের ক্ষুধা আছে, আমার কি, আমার পিপাসা পেলে আমি কি পানি পান করি আছে, তারপর হচ্ছে কি আমি বিশ্রাম নেওয়ার জন্য কি ঘুমাই, তো আমার কি আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, নিদ্রা আছে, এগুলোকে বলা হয় জীববৃত্তি। তার মানে অবশ্যই মানুষ হইতে গেলে এটা থাকতে লাগবে। আর আরেকটা জিনিস থাকতে লাগবে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে তোমার এই যে এইটা থাকতে লাগবে, এইটা থাকলেই তাকে মানুষ বলবো, সেটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তিক গুণ। দেখো আমাদের এই যে বুদ্ধিবৃত্তিক গুণটা আছে বলেই কিন্তু আমাদের মানুষ বলা হয়, এই গুণটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের মানুষ বলা হয় না। এই গুণটা যাদের নাই তাদের কি বলা হয়, তাদেরকে পশু বলা হয়। তো আমরা তো পশু না, আমরা তো মানুষ। কারণ কি, কারণ আমাদের বুদ্ধি আছে। আমার বুদ্ধি আছে বলে আজকে আমি ক্লাস নিচ্ছি আর তুমি ক্লাস করতেছো, তাই না? তো মানুষের তাহলে হচ্ছে কি, মানে যেই গুণটা হচ্ছে সবার মধ্যে অপরিহার্যভাবে উপস্থিত থাকবে, একজনের মধ্যে আছে আরেকজনের মধ্যে নাই, এমনটাকে কিন্তু আমরা বলবো না জাত্যার্থ। তো যেটা সবার মধ্যে উপস্থিত থাকবে সেটাকে আমি জাত্যার্থ বলবো, যেই কারণে আসলে ওই শ্রেণীটা নামকরণ হয়েছে। আশা করি এটা ক্লিয়ার। এইবার পদের ব্যক্তর্থ জাত্যার্থের হ্রাস বৃদ্ধি যে ঘটে, এটা কিভাবে ঘটে, এটা একটু উত্তর করো তো। পারভিন বলছে খ, তারপর হচ্ছে রায়না বলছে 8-এর এ, বাকিরা পারভিন বলছে ক, কমেন্ট দেখি না কেন। দেখো পদের এই যে ব্যক্তর্থ জাত্যার্থের যে হ্রাস বৃদ্ধিটা আছে, এটা ব্যাপারটা কেমন আমি বলি। ব্যাপারটা এমন হচ্ছে, যদি তোমার ব্যক্তর্থ হচ্ছে কি বাড়ে,
ব্যক্তার্থ বাড়ে তাহলে কি হয় জানো, তাহলে হচ্ছে এই যাত্রার্থ কমে। আবার যদি কি হয় জানো, আবার যদি হচ্ছে কি ব্যক্তার্থ কমে তাহলে হচ্ছে কি যাত্রার্থ বাড়ে। অর্থাৎ একটা আরেকটার বিপরীত, মানে একটা যদি বাড়ে তাহলে আরেকটা কি কমে যাবে, আর আরেকটা যদি কমে তাহলে আরেকটা হচ্ছে কি বেড়ে যাবে। তার মানে কি, তার মানে কি এখানে কি বিপরীতমুখী বোঝাচ্ছে। তো এই যে হ্রাসবৃদ্ধির যে নিয়মটা আছে এটা হচ্ছে কি বিপরীত নিয়ম, যে পদের ব্যক্তার্থ যাতে হচ্ছে হ্রাসবৃদ্ধিটা হচ্ছে কি বিপরীত নিয়মে ঘটে। কিসে? বিপরীত নিয়মে ঘটে। হ্যাঁ, তো ব্যক্তার্থ যাত্রা সম্পর্কে যে এটা একটু লিখো সবাই কষ্ট করে, যে ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে আর ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। আবার বিপরীতভাবে সেম জিনিস আরেকটা হচ্ছে কি যাত্রার্থ এখানে আগে আসবে, যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, যাত্রার্থ কি কমলে ব্যক্তার্থ বাড়ে, ওই সেম কথাই। এইবার একটু পদ নিয়ে আলোচনা করি। পদের কিন্তু প্রশ্ন তোমাদের সিকিউ বলো বা এমসিকিউ বলো সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। এটা উত্তর করো তো একটু, যে সমষ্টিবাচক পদ কোনটা, সমষ্টিবাচক পদ কোনটা? এটা কিন্তু আমরা এর আগেও পড়ে আসছি সমষ্টিবাচক পদ আসলে কোনটা। এই যে চন্দ্রিকা, চন্দ্রিকার তো আগে কমেন্ট দেখলাম না, ও কই গেছিল? তোমার তো মাত্র কমেন্ট পাইলাম। পারভিন ক বলছে, নাফিসা ফিয়া বলছে ক, রায়না রুজিনা বলছে নয় রে। তোমরা তো দেখি ভালোই পারতেছো, তোমাদের তো যুক্তিবিদ্যা দেখি ভালোই তোমরা পারতেছো, এমসিকিউ তো উত্তর করতে পারতেছো। শুনো, এইগুলাই পরীক্ষায় আসবে, বুঝছো? এইগুলাই পরীক্ষায় আসবে। নুসরত জাহান বলছে ক। এই যে ফিয়া, পারভিন, তারপর রায়না, মৌমিতা, চন্দ্রিকা, নুসরাত এরা সবাই উত্তর দিতে পারতেছে, মেহেদি। তো সমষ্টিবাচক পদ হচ্ছে কোনটা জানো? সমষ্টিবাচক বলতে কি এক জাতীয় কোনো কিছুর হচ্ছে কি সমষ্টি বুঝাবে। যেমন কি, যেমন অনেকগুলো আমি একটা গ্রন্থের কথা বললাম, এই গ্রন্থের সমষ্টি হচ্ছে কি, এই গ্রন্থের সমষ্টি হচ্ছে কি আমার সমষ্টিবাচক। মানে কি, যে কালেকটিভ নাউন পড়ে আসছি না, কি গ্রন্থাগার, অনেকগুলো কি গ্রন্থ মিলে কি একটা গ্রন্থাগার তৈরি হয় না? ওই যে তোমরা পড়ে আসছিলাম না, জুরি, ক্লাস, এইগুলো হচ্ছে কি সমষ্টিবাচক পদ, কালেকটিভ নাউন। তো এখানে কি, এখানে হচ্ছে গ্রন্থাগারটা হচ্ছে আমার কি, এখানে গ্রন্থাগারটা হচ্ছে আমার একটা সমষ্টিবাচক পদ। গ্রন্থাগার এগুলো হচ্ছে কি আমার সমষ্টিবাচক পদ। আরে না, পারবা পারবা পারবা। এইবার এইটা নিয়ে একটু আলোচনা করি তো, এটা একটু উত্তর করো, যে মানে যাত্রার্থক পদ বলতে কি বোঝায়। তারপর তুমি কি একটা মুক্তি বাহিনী যদি বলি আমি, সেটাকেও তুমি হচ্ছে কি বলো সমষ্টিবাচক পদ বলবা। কারণ কি অনেকগুলো হচ্ছে কি যে এই যে মুক্তিযোদ্ধা যে ধরো যে এরা যে আছে, এর সবাই মিলে তো একটা মুক্তি বাহিনী গঠন করছে, তাই না? পারভিন বলছে গ। হ্যাঁ, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরও মেনশন দিয়ে জানাই দিতে পারো, বন্ধু বান্ধবদেরও মেনশন দিয়ে জানাই দিতে পারো, বা ক্লাসটা শেয়ার করেও দিতে পারো। মেহেদি বলছে সি। আচ্ছা, যাত্রার্থক পদ হচ্ছে সেটাই যে পদের হচ্ছে কি ব্যক্তার্থ আর যাত্রার্থ দুইটাই আছে, তাকে আমরা যাত্রার্থক পদ বলবো। যেমন যেমন হচ্ছে কি মানুষ, এই মানুষের হচ্ছে কি মানুষের ব্যক্তার্থ কি, ব্যক্তার্থ নির্ণয় ট্রিক্স বলে দিছি, যে এর আগে সব বা সকল যুক্ত করে দিবা, সকল মানুষ। আর মানুষের যাত্রার্থ কি, যাত্রার্থ হচ্ছে কি আমার একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। আর যার শুধু তোমার যাত্রার্থ আছে বা শুধু ব্যক্তার্থ আছে, মানে কি দুইটাই একসাথে থাকবে না। এখানে দেখো দুইটাই একসাথে আছে,
দুইটাই একসাথে থাকবে না, সেটাকে আমি বলবো অযাত্রার্থক পদ। যেমন আমি যদি লন্ডনের কথা বলি, লন্ডন কি, লন্ডন হচ্ছে একটা শহর। তো এই যে শহর আছে, এর কি, এর হচ্ছে কি, এর হচ্ছে শুধু ব্যক্তার্থ আছে, এর কিন্তু কোনো যাত্রার্থ নাই। আবার যদি আমি সততার কথা বলি, এই সততা যে পদটা আছে এটাকে একটা গুণ, গুণ মানে কি, গুণ মানে ব্যক্তার্থ না, গুণ মানে হচ্ছে যাত্রার্থ। তো এই সততা পদটার কি আমার যাত্রার্থ আছে, এর কিন্তু কোনো ব্যক্তার্থ নাই। তো এগুলোকে আমরা বলবো অযাত্রার্থক পদ। আর যাত্রার্থক পদ হচ্ছে যার ব্যক্তার্থ যাত্রার্থ দুইটাই থাকবে। যেমন মানুষের ব্যক্তার্থ যাত্রার্থ দুইটাই আছে, আমরা মানুষকে কি বলবো, যাত্রার্থক পদ বলবো। কোন পদ, যাত্রার্থক পদ বলবো। এইবার আসো তোমার গুণবাচক পদ। তো গুণবাচক পদ কিন্তু দেখলে এমনি বোঝা যায়, গুণবাচক পদ দেখলে কিন্তু এমনি বোঝা যায়। গুণ কি মানে, ধরো মানে কোনো একটা কিছু একটা গুণ বুঝাবে। যেমন ব্যাপারটা দেখো, যেমন দেখো কি, যেমন দেখো এখানে যে এই যে মনুষ্যত্ব কথাটা আছে না, এইটা কি, এই যে আমরা বলি না, আমরা বলি না যে তোর মধ্যে তো মনুষ্যত্বই নাই, এমন কথা বলি না, এটাই হচ্ছে আমরা যে মানুষ, আমাদের কি এটা একটা গুণ, মনুষ্যত্ব হচ্ছে একটা গুণ। তেমনি ভাবে তুমি সততাকেও একটা গুণ বলতে পারো, তারপর মিষ্টত্বকেও একটা তুমি গুণ বলতে পারো। আবার তুমি সাদার একটা, তুমি সাদাত্বকে গুণ বলতে পারো। এখন তোমাদের একটা ট্রিক শিখাই দিই। ধরো কোনো একটা পদে যাত্রার্থ নির্ণয় করতে বলছে, আমি ওই যাত্রার্থটা জানি না আসলে কি। তো যাত্রার্থ নির্ণয়ের ট্রিক্সটা কি জানো, যার যাত্রার্থ নির্ণয় করতে বলবে তার সাথে তয়ব যুক্ত করে দিবা। কি, তয়ব যুক্ত করে দিলে তার যাত্রার্থ বের হয়ে যাবে। যেমন কি, যেমন ছাত্র, এই পদটার যাত্রার্থ হচ্ছে কি বের করতে বলছে, এখন তুমি জানো না, তখন তুমি কি করবা জানো, ছাত্রকে, ছাত্র তো মানুষ তাই না, তার মানে কি তার মধ্যে অবশ্যই কি জীববৃত্তি আছে, তার মধ্যে কি বুদ্ধিবৃত্তি আছে। কিন্তু আমি বলছি না যে তাকে কেন আসলে ছাত্র বলা হচ্ছে, অবশ্যই তার মধ্যে এমন কোনো গুণ আছে যার কারণে তাকে ছাত্র বলা হচ্ছে। এখন তুমি তো আসলে জানো না এটা কি, তো তার সাথে কি জীববৃত্তি বুদ্ধিবৃত্তির সাথে ছাত্রত্ব যুক্ত করে দিবা। এই যে তয়ব যুক্ত করে দিলে না, এটাই হচ্ছে আমার কি যাত্রার্থ। তার মানে ছাত্র যাত্রার্থ কয়টা, তিনটা। কারণ ও তো মানুষ, তার মানে কি অবশ্যই তার জীববৃত্তি আছে বুদ্ধিবৃত্তি আছে। আর কোন গুণটার কারণে তাকে আমার ছাত্র হচ্ছে বলতে লাগতেছে, এইটা কি এখন তুমি জানো না, তুমি কি করবা, তয়ব যুক্ত করে দিবা, তাহলে সেটার কি যাত্রার্থ বের হয়ে আসবে। কি, মিষ্টত্ব, মিষ্টির একটা গুণ রে, মিষ্টির একটা গুণ মানে আমরা যে বলি না মিষ্টি, এই যে মিষ্টি, যেটা মিষ্টি জাতীয় জিনিসগুলো আছে না, যেমন মিষ্টত্ব, ওটাই হচ্ছে কি একটা গুণ। মিষ্টি কি হবে আসলেই কি মিষ্টি, মানে মিষ্টি জিনিস তো খাইতে তো মিষ্টি হবে তাই না, তো ওইটা একটা মিষ্টত্ব, ওইটা একটা হচ্ছে কি গুণ। আর গুণ মানে মনে রাখবা যে সেটার সাথে কার সাথে, সেটা হচ্ছে তোমার যাত্রার্থের সাথে রিলেটেড। কার সাথে, যাত্রার্থের সাথে রিলেটেড। গুণ মানে যাত্রার্থের সাথে রিলেটেড। এবার বস্তুবাচক পদ কোনটা, দেখেই বুঝে যাচ্ছে বস্তুবাচক পদ কোনটা, এটা আবার বলার দরকার নাই। বস্তুবাচক পদ হচ্ছে কি, কলম হচ্ছে এখানে বস্তুবাচক পদ। এই যে কলম, এই যে দেখো আমি যে যেটা দিয়ে লিখতেছি, এটা কি, এটা একটা বস্তু, এটা একটা কি বস্তু। এইবার নিচের কোনটা ব্যাহতার্থক পদ, এটা উত্তর করো। নিচের কোনটা ব্যাহতার্থক পদ। এখন ব্যাহতার্থক পদ কি, এই জিনিসটা জানতে লাগবে। হ্যাঁ, যারা যারা ক্লাস করবে পিডিএফটা দিয়ে দেওয়া হবে তাদের, যারা যারা ক্লাস করবে ওদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন এখানে ব্যাহতার্থক পদ হচ্ছে কোনগুলো জানো, এগুলো হচ্ছে তোমার এই যে অন্ধ খোরা বোবা। ব্যাপারটা হচ্ছে ব্যাহতার্থক পদ হচ্ছে কোনটা, যেটা হচ্ছে যে যেই গুণটা স্বাভাবিকভাবে তোমার মধ্যে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু বর্তমানে সেটা তোমার মধ্যে উপস্থিত নাই,
তবে ভবিষ্যতে এই গুণটা তোমার মধ্যে উদ্ভব হতে পারে, এটাই ব্যাহতার্থক পদ। যেমন দেখো, যেমন স্বাভাবিকভাবে কি, স্বাভাবিকভাবে এই যে ধরো অন্ধ বলো বা খোড়া বলো বা বোবা বলো, স্বাভাবিকভাবে কি যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন কি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ব্যতিক্রম আছে, ঠিক আছে, বাট স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কি ধরা হয় যে তার হচ্ছে কি সে হচ্ছে কি দেখতে পাবে, তারপর হচ্ছে কি সে হচ্ছে কি কথা বলতে পারবে, তারপর কথা বলতে বলতে গেলে ওই যে কান্নাটা করে ওটাই তোমার ধরলাম ওইটাই যে কথা বলতে পারবে। আর সে হচ্ছে কি মানে হাঁটতে পারবে আর কি, যেটা আর কি ছোট শিশু ঠিক আছে সে হাঁটতে পারে না, বাট সেটা কিন্তু ধরা হয়। তো ডিফল্ট থাকলে সেই ব্যাপারটা আমি আলাদা, আমি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলছি। তো এটা তার মধ্যে ধরো তখন উপস্থিত নাই, বাট সেটা কি, সেটা হচ্ছে কি তার মধ্যে ভবিষ্যতে উদ্ভূত, হ্যাঁ ঠিক আছে যে কেউ হচ্ছে ধরো দেখতে পারে না বাট সে তো ফিউচারে দেখতেও পারে। তারপর কি কেউ হয়তো তোমার হচ্ছে কি হাঁটতে পারে না বাট সে কি ফিউচারে হাঁটতেও পারতে পারে। তো এই ব্যাপারগুলোকে হচ্ছে আমরা বলবো ব্যাহতার্থক পদ। এরপরে ব্যাহতার্থক মানে তো বললামই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা সিকিউ এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট ব্যাহতার্থকটা। কেন? কারণ কি এই পদের যে প্রকারভেদ আছে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, সিকিউ আসে এমসিকিউ আসে। আমি যে তোমাদের সাজেশন দিয়েছি সেখানে কিন্তু ব্যাহতার্থক পদের এখানে স্টার চিহ্ন দেওয়া আছে দেখবা, কারণ এটা থেকে প্রশ্ন আসে। আশা করি এটা বুঝছো। আর এই যে সেনাবাহিনী, তারপরে যে গ্রন্থাগার, জুরি, এগুলো কি পদ? এই যে কালেকটিভ নাউন বললাম না, এগুলো হচ্ছে কি আমার সমষ্টিবাচক পদ। আর এই যে সততা, সাদাত্ব, মিষ্টত্ব একটু আগেই পড়লাম, এগুলো কোন পদ? গুণবাচক পদ। হ্যাঁ কোনো গুণ, এই জন্যই বলি রে ক্লাসগুলো করো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাহতার্থক পদ। তুমি যদি এই ক্লাসটা না করতা তাহলে কি তুমি বলো তুমি কি জানতা যে এটা আসলে কি? এই জন্য কি ক্লাস করা গুরুত্বপূর্ণ, ক্লাস করলে অনেক অজানা জিনিস জানা যায়। তুমি হয়তো মনে করতে পারো যে আমি হচ্ছে কি পরে ক্লাসটা করে নিব বা আমি আসলে জানি এগুলোতে আমার কোনো সমস্যা নেই, বাট এমন এমন অনেক বিষয় বের হয়ে যায় যেগুলো আসলে তুমি জানো না। কিন্তু দেখো ক্লাসটা করার পরে তুমি কি করলা, তুমি জানতে পারলা, তার মানে কি ক্লাস করার অবশ্যই উপকারিতা আছে। এইবার নিচের কোনটা নিরপেক্ষ পদ? এখন তোমাদের একটু বলি যে এখানে আমাদের দুইটা জিনিস জানতে লাগবে, একটা হচ্ছে নিরপেক্ষ পদ আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে সাপেক্ষ পদ। তো নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে বুঝে যাচ্ছে যে কোনো এমন একটা পদ যেই পদটা তার অর্থের জন্য অন্য কোনো পদের উপর নির্ভরশীল না। আর আরেকটা টার্ম আছে সেটাকে বলে সাপেক্ষ পদ, সেই সাপেক্ষ পদটা হচ্ছে অন্য কোনো একটা পদের উপর কি নির্ভরশীল। যেমন ব্যাপারটা দেখো, এইখানে দেখো শিক্ষক, এই যে পদটা আছে এই শিক্ষক পদটা আমরা দেখো আমাকে কখন আমি একজন ধরলাম আমি একজন ভাইয়া আছে, আমাকে শিক্ষকই ধরো আপাতত, ধরো আমি একজন শিক্ষক। তো আমাকে কেন শিক্ষক বলা হচ্ছে তোমরা আমাকে বলো তো? আমাকে এই কারণেই আমাকে শিক্ষক বলা হচ্ছে যে আমার কি ছাত্রছাত্রী আছে, তোমরা যদি ক্লাস না করতে আজকে তাহলে কি আমি কি ক্লাস নিতাম? বা আমাকে তখন কিন্তু শিক্ষক বলা হইতো না। তো এই শিক্ষক আমাকে তখনই শিক্ষক বলা হচ্ছে যখন কি আমার ছাত্রছাত্রী থাকতেছে। তাহলে দেখো, তাহলে এই শিক্ষক পদটা তার অর্থের জন্য কি ছাত্রছাত্রীর পদের উপর নির্ভরশীল। এটাই হচ্ছে কি তোমার কি, এটাকে বলবো আমরা সাপেক্ষ পদ। আবার দেখো এই যে স্ত্রী, কখন কাউকে স্ত্রী বলা হয়? দেখো তোমাদের মনে অনেকে আছো যাই হচ্ছে কি যে হচ্ছে এখনো ধরো তোমরাই ধরলাম, তোমাদের মধ্যে কি অনেকে কি ধরলাম যে অনেকে হচ্ছে কারো না কারো বিয়ে হয়েছে বা বেশিরভাগই তো আছে যাদের বিয়ে হয়নি। তো তোমাদেরকে কেউ কি জীবনে স্ত্রী বলে? তোমার যখন স্বামী থাকবে তখন তো তোমাকে স্ত্রী বলবে, তার আগে কি তোমাকে কেউ স্ত্রী বলে ডাকবে না। তার মানে তখনই আমরা তাকে স্ত্রী বলবো যখন তার কি থাকবে, স্বামী থাকবে। তারপর রাজা, এখন রাজা তখন কখন আমরা কাউকে রাজা বলবো বলতো? যখন তার কি থাকবে, যখন তার প্রজা থাকবে। এইগুলো হচ্ছে কি দেখো
এই পদগুলো দেখো, এই যে আছে না এখানে, এই পদগুলো তাদের অর্থের জন্য অন্য একটা পদের উপরে নির্ভরশীল। এটাকে কি বলবো? এটাকেই বলবো হচ্ছে আমরা সাপেক্ষ পদ। আর এখানে কি বলছে যে নিরপেক্ষ পদ কোনটা, তার মানে এই যে মানুষ পদটা আছে। তুমি আমাকে বলো মানুষ পদটা মানে আমরা কাউকে মানুষ বলার জন্য কি তাকে কি অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল হইতে হয়? কখনোই তাকে অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল হইতে হয় না। এই কারণে কি, এই কারণে মানুষটা হচ্ছে আমার নিরপেক্ষ পদ। কিন্তু উপরের যে শিক্ষক, স্ত্রী, রাজা আছে, এদেরকে আমি কি বলবো বলতো? এদেরকে সাপেক্ষ পদ বলে এই কারণে যে এরা তার অর্থের জন্য অন্য একটা পদের উপরে নির্ভরশীল। নেট তো আশা করি ঠিক আছে, তোমরা পার্টিসিপেট করো, পার্টিসিপেট করো। ওকে, এরপরে এই যে দেখো একটু আগে পড়লাম, যে পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে কি বলে? তাকে হচ্ছে কি সাপেক্ষ পদ বলে। এটা এখানে ছিল। এরপর দেখো, এরপর আরেকটা কনসেপ্ট আছে, এটা সাদা আর অসাদা কোন ধরনের পদ? এগুলো পরীক্ষা আসে রে। এই যে এইখানে যে আছে না, এইখানকার এই যে এমসিকিউটা পড়াবো, এটাও সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নুসরাত, তারপর হচ্ছে মুবিনা, মেহেদি, পারভিন বলছে 16 এ বলছে, মেহেদি বলছে 16 এ, দীপমিত্র বলছে 16 খ। সাজেশন এই গ্রুপেই দেওয়া আছে। ওকে, দেখো এখানে হচ্ছে কি সাদা আর অসাদা, এখানে তোমার দুইটা জিনিস জানতে লাগবে, একটা হচ্ছে বিপরীত আর একটা বিরুদ্ধ। এই দুইটা পদ আসলে কি? বিপরীত পদের ক্ষেত্রে একটা জিনিস লিখবা যে তৃতীয় বিকল্প থাকবে, এটা হচ্ছে আমার বিপরীত। আর বিরুদ্ধ পদে হচ্ছে তৃতীয় বিকল্প থাকবে না। ব্যাপারটা কেমন আমি বলি, আমি যদি বলি সাদা কালো, কি বললাম? সাদা আর কালো বললাম। এখন দেখো, এখন তুমি আমাকে বলো দুনিয়ায় কি খালি কি এই দুইটা রঙই আছে? দুনিয়ায় কি খালি এই দুইটা রঙই আছে? আমি ধরলাম যে রং আছে 100টা দুনিয়াতে, তো সাদা হচ্ছে আমার একটা রং, কালো হচ্ছে আমার একটা রং, তার মানে আমার দুইটা রং হইল। বাকি 98টা রং কই গেল ভাই? তো এইটাই হচ্ছে যে সাদা কালো, আমি তো সাদা নীলও বলতে পারি বা সাদা হলুদও বলতে পারি। তো যখন এমন বুঝাবে মানে যখন তৃতীয় বিকল্প থাকবে, মানে কি এখানে দুইটা পদ না, সাদা একটা পদ, কালো একটা পদ, তো এখানে আমি সাদা আবার কি নীলও বলতে পারি, সাদা হলুদও বলতে পারি। তো এগুলো কি বিকল্প বোঝায়, কি বোঝায়? বিকল্প বোঝায়। তো তো এখানে কি তৃতীয় বিকল্প থাকতেছে, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো তোমার কি, তোমার বিপরীত পদ বলবো। আবার দেখো যখন হচ্ছে কি, যখন হচ্ছে তোমার আমি সাদা আর অসাদা বলতেছি, তখন কি হচ্ছে দেখো, তখন এখানে কোনো তৃতীয় বিকল্প থাকতেছে না। ব্যাপারটা কেমন দেখো, সাদা কয়টা? আমার একটা পদ। আমি এখানে কি ধরলাম? আমি ধরলাম তোমাদের কয়টা? 100টা পদ আছে। এই অসাদা বলতে কিন্তু লাল বলো বা নীল বলো বা সবুজ বলো বা হলুদ বলো বা কমলা বলো বা বেগুনি বলো, যে 99টা রঙই আছে এখানে, বাকি সবগুলাকে বুঝায়। তো এইখানে আমার কি তৃতীয় কোনো বিকল্প থাকতেছে না। এইটাই হচ্ছে তোমার কি সাদা আর অসাদা যে আছে, এখানে কি তৃতীয় কোনো বিকল্প না থাকার কারণে এটাকে আমি কি বলবো? বিরুদ্ধ পদ বলবো। কোন পদ? বিরুদ্ধ পদ বলবো। হ্যাঁ, আর বিরুদ্ধ পদ নির্ণয়ের ট্রিক্স হচ্ছে, যেই পদটার বিরুদ্ধ পদ নির্ণয় করতে বলবে তার আগে আমি একটা স্বরেও যুক্ত করে দিব। যেমন এইখানে যে পারভিন লেখছে যে আমি বললাম যে সদ একটা পদ, এর হচ্ছে কি আমার বিরুদ্ধ পদ কি, এর আগে আমি সুন্দর করে একটা স্বরেও যুক্ত করে দিব। সদ আর কি? অসৎ। সদ আর কি আমার? অসৎ। সদ আর কি হবে? সদ আর অসৎ হবে। ওকে, এবার
এটা হচ্ছে যে দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা হচ্ছে, এটাকে আমি কি বলবো, যুক্তি বাক্য বলবো। যেমন কি, যেমন আমি যদি বলি ইজাজ হয় শিক্ষিত, তো এখানে দেখো এখানে দুইটা পদ বলছে, এটা আমার উদ্দেশ্য পদ, এটা হচ্ছে কি আমার বিধেয় পদ। এখন এখন সম্পর্ক বলছে যে দেখো এইখানে এই যে হয় আছে না কথাটা, এই হয় বলো বা নয় বলো, এগুলো কি, এগুলো হচ্ছে সংযোজক, এগুলো মূলত কি কোনো কিছু কি করে স্বীকার করে বা অস্বীকার করে। তো এখানে দুইটা পদের মধ্যে সম্পর্কের বর্ণনা, অর্থাৎ ইজাজের সাথে শিক্ষিত হওয়ার এখানে একটা সম্পর্ক বর্ণনা করছে, এটাকে কি বলে, এটাই হচ্ছে তোমার মূলত যুক্তি বাক্য। আর এখানে তিনটা অংশ থাকে, একটা উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ, আর মাঝখানেরটা হচ্ছে কি সংযোজক, কি হবে, সংযোজক হবে। ওকে, এরপরে দেখো, এরপর যুক্তিবিদ্যায় বাক্য। আচ্ছা বাক্য মানে কি বলতো, বাক্য মানে কি সেন্টেন্স, তো কিন্তু যুক্তিবিদ্যায় বাক্য বলতে একটা কথা আছে, এটা আবার পরীক্ষার হলে বাক্য মানে কি সেন্টেন্স, এটা আবার হচ্ছে কি উত্তর করে দিও না। যুক্তিবিদ্যায় বাক্য বলতে কি বোঝায়, যুক্তিবিদ্যায় বাক্য বলতে মূলত বোঝায় আসলে প্রপোজিশনকে, কাকে, প্রপোজিশনকে। এরপরে এইবার দেখো কোন ধরনের বাক্য যুক্তি বাক্য। এখন তুমি দেখো বাক্য তো অনেক প্রকার আছে না, প্রশ্নবোধক বাক্য আছে, বিস্ময়সূচক বাক্য আছে, আরো কি তোমার হচ্ছে বিবৃতিমূলক বাক্য আছে, অনেক বাক্যই আছে। তো কোন ধরনের বাক্য যুক্তি বাক্য, আমি সবগুলো বাক্যকে আসলে যুক্তি বাক্য বলতে পারবো না, সবগুলো বাক্যকে আমি কি যুক্তি বাক্য বলতে পারবো না, শুধু তোমার বিবৃতিমূলক যে বাক্যটা আছে সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি যুক্তি বাক্য বলবো। আমি প্রশ্নবোধক বাক্য বা বিস্ময়মূলক বাক্য বা আদেশ নিষেধমূলক বাক্য, এদের কাউকেই হচ্ছে কি আমার যুক্তি বাক্য আমি বলতে পারবো না। যুক্তি বাক্য শুধু আমরা বিবৃতিমূলক বাক্যকে বলতে পারবো। এই যে একটু আগে আমি বললাম না যে ইজাজ হয় শিক্ষিত, এগুলো হচ্ছে কি, এইটা হচ্ছে কি, এটা একটা বিবৃতিমূলক বাক্য, বা বিবৃতিমূলকে বলি, বর্ণনামূলক না বলি, বিবৃতিমূলক বাক্য। তার মানে এটা একটু কষ্ট করে লিখবা যে যুক্তি বাক্য হওয়ার যোগ্যতা রাখে শুধু হচ্ছে কি বিবৃতিমূলক বাক্যগুলো, বাদ বাকি কোনো বাক্য যুক্তি বাক্য হতে পারে না, পারে না। ওকে, এইটা একটু উত্তর করো তো। ক্লাস নিবে এখন এখানেই, আলাদা স্টুডিও নেই, আচ্ছা দিচ্ছে। ওকে, দেখো এখানে আরেকটা জিনিস যে যখনই মানসিক মানসিক স্বীকৃতি বা অস্বীকৃতির ব্যাপার আসবে, যখনই মানসিক স্বীকৃতি বা অস্বীকৃতির ব্যাপার আসবে তখনই তাকে আমরা অবধারণ বলবো। দেখো অবধারণা যুক্তিবাক্যের মধ্যে আমি বলতেছি না যে হ্যাঁ পার্থক্য আছে, এখানে মেইন পার্থক্যটা হচ্ছে কি যুক্তিবাক্য কি মৌখিক বা কি লিখে প্রকাশ করা, মানে ভাষায় প্রকাশ করা, এটা হচ্ছে কি তোমার যুক্তি বাক্য, ভাষাগত প্রকাশ। আর অবধারণটা হচ্ছে যখন আমি মনে মনে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করব। যেমন আমি যদি বলি আর্সেনিক হয় বিষাক্ত, এটা যখন আমি মনে মনে স্বীকার করব তখনই এটাকে আমি কি বলবো, তখনই এটাকে আমি অবধারণ বলবো। কিন্তু যখনই এটা ভাষাগত প্রকাশ হয়ে যাবে, যে আমি যে বললাম ইজাজ হয় শিক্ষিত, যখনই তুমি ভাষায় লিখে ফেলবা তখনই কি হয়ে যাবে, তখনই ওইটা হয়ে যাবে যুক্তি বাক্য, তখনই কি হবে, এটা ওইটা হবে আমার যুক্তি বাক্য। ওকে, এরপরে সংযোজক সবসময় হওয়া বর্তমান রূপ হবে, মানে ওই যে হয় হবে আর কি, মূলত মানে বর্তমান সূচক হবে। এটা হচ্ছে হ্যামিল্টন বলছিল, কে বলছিল, হ্যামিল্টন বলছে। এই যে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এটা যে গুণ আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ, কি গুণ আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। এটা হচ্ছে কি গুণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক, একটা হচ্ছে নৈর্থক। সদর্থক মানে হয়, নৈর্থক মানে কি আমার নয়। সদর্থক মানে হয়, নৈর্থক মানে নয়। আর কি পরিমাণ হচ্ছে কি, পরিমাণ হচ্ছে হচ্ছে দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার, কি কি, একটা হচ্ছে সার্বিক, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমার বিশেষ। একটা কি আমার, একটা সার্বিক, আরেকটা হচ্ছে কি আমার বিশেষ। তো এখন দেখো, এখন গুণ অনুসারে দুই প্রকার হইলো, আরেকটা কি পরিমাণ অনুসারে দুই প্রকার হইলো, এই মিলে যুক্তিবাক্য মোট কয় প্রকার হলো, চার প্রকার হইলো। কয় প্রকার, চার প্রকার। একসাথেই মূলত এটা আসে। আর এইটা থেকে কিন্তু এবার সিকিউ এ প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, মানে সিকিউ থেকে এটাই প্রশ্ন দেয়, যদি দেয় যে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ থেকে। এবার বলছে যে সার্বিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ কি। এখন দেখো, এখন এই যে যুক্তিবাক্যগুলো যে বলি না সার্বিক, মানে গুণ আর পরিমাণ অনুসারে, তো ব্যাপারটা হচ্ছে কি আমার যে একটা সার্বিক সদর্থক আমরা জানি, একটা সার্বিক নৈর্থক, আর একটা বিশেষ সদর্থক, আর একটা হচ্ছে কি বিশেষ নৈর্থক।
তো এদের আবার কি প্রতীকী রূপ আছে। তো তেমনি ভাবে প্রথম যেটা আছে সার্বিক সদর্থক, ওইটাকে বলা হয় এ যুক্তি বাক্য। এরপর যখন বলবে সার্বিক নৈঅর্থক, সেটাকে বলবো ই যুক্তি বাক্য। এরপর যখন আসবে বিশেষ সদর্থক, সেটাকে বলবো আই যুক্তি বাক্য। আর একটাকে বলবো কি বিশেষ নৈঅর্থক, যেটাকে বলবো ও যুক্তি বাক্য। এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে, আমরা ছোটবেলায় পড়ছি ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এর মধ্যে প্রথম 4টাই হচ্ছে এই 4 প্রকার যুক্তি বাক্য। এভাবে আমরা হচ্ছে এটা মনে রাখবো। হ্যাঁ, এরপর দেখো, এরপর সার্বিক নৈঅর্থক তো বললাম ই যুক্তি বাক্য। তারপর বিশেষ সদর্থক কি বললাম, বিশেষ সদর্থক বললাম হচ্ছে তোমার আই। তারপর হচ্ছে কি আমার বিশেষ নৈঅর্থক কি, বিশেষ নৈঅর্থক হচ্ছে তোমার কি ও যুক্তি বাক্য। দেখো বিশেষ নৈঅর্থক হচ্ছে ও যুক্তি বাক্য। এরপরে তোমার যুক্তি বাক্যের গঠন নিয়ে প্রশ্ন আসে, এটা জাস্ট আমি একটু দেখাই দেই, আমাদের আর ক্লাসের বেশি সময় নাই, আমি জাস্ট তোমাদের বেসিক জিনিসগুলো একটু দেখাই দিচ্ছি। দেখো এ যুক্তিবাক্যের গঠনটা হচ্ছে সকল উল্লেখ থাকবে, কারণ কি সার্বিক, সার্বিক মানে সম্পূর্ণ ব্যক্তার্থ স্বীকার করবে। আর হয় উল্লেখ থাকবে, কি উল্লেখ থাকবে, হয় উল্লেখ থাকবে। তো কি সার্বিক সদর্থক মানে কি সকল আর হয় উল্লেখ থাকবে, আর এটা উদ্দেশ্যপদ, এটা বিধেয়পদ, এটাকে বলবো এ যুক্তিবাক্য। ই যুক্তিবাক্যের ক্ষেত্রে উল্লেখ থাকবে, মানে এর স্ট্রাকচারটা দেখাচ্ছি, কোনো, কারণ কি সার্বিক এটা, আরেকটা হচ্ছে কি নৈঅর্থক মানে নয় উল্লেখ থাকবে, মানে কোনো নয় দেখলে ই বলবো। আর কি আই যুক্তি বাক্য হচ্ছে কি কিছু আবার কি হবে হয় উল্লেখ থাকবে, কারণ বিশেষ সদর্থক। আর ও হচ্ছে বিশেষ নৈঅর্থক, কিছু নয় উল্লেখ থাকবে। এই স্ট্রাকচার দেখলে আমরা এরকম যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ করব। তো প্রথমটা বলছে সকল মানুষের মানুষই, সকল আছে হয় আছে এ যুক্তিবাক্য। এরপরে দেখো, এরপরে কোনো আর নয় উল্লেখ থাকবে। দেখো কোনো উল্লেখ আছে, নয় উল্লেখ আছে, মানে কি ই যুক্তিবাক্য। এরপরে কিছু আর হয় উল্লেখ থাকবে, সেটা হচ্ছে কি কিছু আর হয় উল্লেখ থাকলে আমরা সেটাকে আই যুক্তিবাক্য বলবো। আর কিছু আর নয় যদি উল্লেখ থাকে, সেটাকে আমি কি বলবো, দেখো কিছু প্রাণী নয় হিংস্র, এখানে কিছু আর নয় উল্লেখ আছে, তার মানে কি স্ট্রাকচার দেখে আমরা বলে দিতে পারবো এটা কোন যুক্তিবাক্য, সেটা হবে ও যুক্তিবাক্য। এরপরে তোমাদের যেটা, সেটা হচ্ছে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসতে পারে। তো এখানে লোকটি সৎ ও বুদ্ধিমান বলছে, এটা হচ্ছে তোমার মূলত সংযৌগিক যুক্তিবাক্য। এটা হচ্ছে কি ওই যে গঠন অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার আছে, সরল জটিল। তো জটিলের মধ্যে একটা হচ্ছে সংযৌগিক। এখানে কি, এখানে সদর্থক কি সবগুলো কি হ্যাঁ সূচক যুক্তিবাক্য হবে। দেখো লোকটি হয় সৎ বলতে পারবো, লোকটি হয় বুদ্ধিমান, এগুলো কি সদর্থক যুক্তিবাক্য। এরপরে দেখো, এরপর বলছে মানুষ হয় দ্বিপদ জীব, এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে মূলত কি একটা উদ্দেশ্য পদ আছে, একটা বিধেয় পদ আছে, এটা হচ্ছে কি নিরপেক্ষ পদ, আমরা হচ্ছে কি এটাকে বলতে পারবো। এবার চলো আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই, সেটা যেটা গুরুত্বপূর্ণ। দেখো আর আরেকটা জিনিস যে প্রাকল্পিক বৈকল্পিক যুক্তিবাক্য, সেটা হচ্ছে তুমি যদি স্ট্রাকচারে দেখো, যদি আর কি, যদি আর তাহলে উল্লেখ থাকে, তাহলে সেটা প্রাকল্পিক যুক্তিবাক্য। আর কি হয় না হয় যদি উল্লেখ থাকে যুক্তিবাক্যটাতে, তাহলে সেটাকে আমি কি বলবো, বৈকল্পিক বলবো। কি বলবো, বৈকল্পিক যুক্তিবাক্য বলবো। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আচ্ছা এইটা দেখো আমি তোমাদের একটু জাস্ট কথা বলি যে এগুলো হচ্ছে বাক্যর একটা যৌক্তিক রূপ। এটা একটু কঠিন, বাট আমি যে এমসিকিউ গুলো দিছি এগুলো একটু পড়ে নিবা, তাহলে আশা করি পারবা। এরপরে দেখো, এরপরে জাস্ট আরেকটা লাস্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে তোমার যে পদের ব্যাপ্যতা। পদের হচ্ছে কি ব্যাপ্যতা। ব্যাপ্যতার ব্যাপারটা কি, এই যে প্রত্যেকটা পদের যে একটা উদ্দেশ্য পদ থাকে আর বিধেয় পদ থাকে, এটা আসলে কতটুকু ব্যক্তার্থ প্রকাশ করলো, আংশিক ব্যক্তার্থ না সামগ্রিক ব্যক্তার্থ প্রকাশ করলো, এটাই হচ্ছে পদের ব্যাপ্যতা। তো এই পদের ব্যাপ্যতার হচ্ছে কি কয়টা, আমার দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম, দুইটা নিয়ম। এখন আমরা জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে, একজন ভদ্রলোক আছে যার নাম হচ্ছে কি সুইনবার্ন, উনি হচ্ছে কি অ্যাসিভিনভ একটা সূত্র আবিষ্কার করছে, যেই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই একটা যুক্তিবাক্যের কি পদের কোন উদ্দেশ্যপদটা ব্যাপ্য না অব্যাপ্য, বিধেয়পদটা ব্যাপ্য না অব্যাপ্য, এটা আমরা বের করতে পারবো। কি বের করতে পারবো, কোনটা সেটা, সেটা হচ্ছে তোমার দেখো এই যে অ্যাসিভিনভ লেখা আছে না, এস মানে হচ্ছে সাবজেক্ট, মানে এখানে যেটা উপস্থিত থাকবে সেটা ব্যাপ্য, যেটা অনুপস্থিত থাকবে সেটা অব্যাপ্য। তো এস মানে হচ্ছে সাবজেক্ট ব্যাপ্য, আর পি মানে প্রেডিকেট, ওটা হচ্ছে অব্যাপ্য। তো এখানে সাবজেক্ট উপস্থিত আছে মানে এটা ব্যাপ্য, যেটা উপস্থিত নেই ওটা অব্যাপ্য। দেখো বলছে কি নিচের কোন যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ ব্যাপ্য। দেখো সাবজেক্ট মানে কি উদ্দেশ্যপদ, এটা উপস্থিত আছে ব্যাপ্য, আর বিধেয়পদটা অব্যাপ্য, কারণ কি এটা উপস্থিত নেই ওটা অব্যাপ্য, তার মানে এটা উত্তর হবে এ। এরপরে আমরা ইতে চলে যাই। ইটা দেখো, ইয়েরটা কি হবে, দেখো ইয়ের ক্ষেত্রে কি আছে যে অ্যাসিভিনভ। তো কি ই আর বি আছে, বি মানে কি বোথ, বোথ মানে সাবজেক্ট প্রেডিকেট দুইটাই উপস্থিত আছে। তো
তো কি উদ্দেশ্যপদ আর বিধেয়পদ দুইটাই কি হবে ব্যাপ্য হবে, এটা কি হবে ই যুক্তি বাক্য। আমাদের আর দুইটা এমসিকিউ আছে, এই দুইটা পড়লে আজকে আমাদের ক্লাস শেষ। এরপরে দেখো কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়পদটা ব্যাপ্য নয় মানে অব্যাপ্য। তো আয়ের ক্ষেত্রে কি আছে, আয়ের ক্ষেত্রে এসি বিলোপ না, তো আই এন, এন মানে নান, নান মানে সাবজেক্ট প্রেডিকেট কোনোটাই উপস্থিত নাই, নাই মানে কি, নাই মানে হচ্ছে কি ব্যাপ্য, তার মানে এটা কি হবে আই হবে। এরপর আমাদের লাস্ট এমসিকিউ সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য কিন্তু বিধেয়পদটা ব্যাপ্য। তো কি এই যে এসি বিনব সূত্রটা যে আমি যে বলতেছি না, এই যে বিনব, তো কি এই যে ও আর পি, ও যুক্তিবাক্যের ক্ষেত্রে কি পি, পি মানে কি প্রেডিকেট, প্রেডিকেট মানে বিধেয়পদ, বিধেয়পদটা কি হবে ব্যাপ্য হবে, কিন্তু কি উদ্দেশ্যপদ এখানে উপস্থিত নাই, তার মানে কি ওইটা অব্যাপ্য। তো এটা হচ্ছে কি আমার ও হবে। তো দেখো এখানে মোট 47টা এমসিকিউ আছে, এই 47টা এমসিকিউ তোমাদের মূলত থার্ড চ্যাপ্টারটা কভার করে, যেটা যুক্তিবিদ্যার সবথেকে বেসিক চ্যাপ্টার। তো তোমরা সবাই কি করবা, তোমরা সবাই এটা কি, তোমরা সবাই এটা পিডিএফটা পড়বা তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে কি, এখানে আগে তোমরা প্র্যাকটিস করবা, এরপর আবার আমি অ্যানসার দিয়ে রাখছি। তো তোমরা কি, তোমরা হচ্ছে এটা প্র্যাকটিস করবা। এই পিডিএফটা হচ্ছে তোমাদের এই যে গ্রুপ আছে, এখানে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ওই গুগল ড্রাইভ লিঙ্কে অলরেডি আপলোড দেওয়া আছে, তোমরা ওইখান থেকে পড়ে নিবা। তো সবাইকে হচ্ছে কি আসসালামু আলাইকুম, আরও তোমাদের সাথে কোনো একটা ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই হচ্ছে ভালো থেকো, সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম।